টক ঝাল মিষ্টি একটি খবর। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। কারো কাছে আবার খুবই সুসংবাদের বিষয় বলে মনে হবে। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। খবরটি হচ্ছে আপনারা অনেকেই জানেন কারণ যে হার্টবিট হচ্ছে সেই পালস বোঝার জন্য আপনারা সবাই কিন্তু সংবাদ মাধ্যমে নিয়মিত নজর রাখছেন। সে তো নতুন করে বলার আর কিছু নেই। আমাদের অনেকেরই পরিচিত যারা অনলাইন বিজনেস করেন বা অনলাইন থেকে কেনাকাটা করেন এমন কেউ নেই যারা করেন না শুধু সোশ্যাল মিডিয়া চালান তারাও চিনেন যে সানবিজ বাই টনি নামের একজন আছে যিনি অনলাইনে পোশাক বিক্রি করেন। আবার মাঝে, মাঝে পোশাক খুলে পোশাক পরিবর্তন করে লাইভে বসেই জনগণকে দেখানোর চেষ্টা করেন যে আমি কত সুন্দরী। আমার পেট কত সুন্দর, আমার নাভি কত সুন্দর, আমার বগল কত সুন্দর। বগলের মেডিসিনও বিক্রি করেন। এবং এমন কোনো স্পেস নাই যে পাবলিক তাকে দেখে নাই ওপেনলি। সেই রকম একটি নারী আজকে জামাতকে নিষিদ্ধ করার জন্য সংবাদ সম্মেলন করেছেন। কারণ হচ্ছে তনিকে সবাই চিনেন, জানেন, বেশ পরিচিত। সে কিন্তু পুরুষ মানুষ এবং মানে পাবলিককে বাংলাদেশের যত পাবলিক সবাইকে অশিক্ষিত মূর্খ মনে করে এবং সবাইকে গালাগালি করেই কিন্তু ভাইরাল হয়েছে এবং অসভ্য অশ্লীল ভাষায় গালাগালি করেছে। এমন কোনো অঙ্গভঙ্গি নেই যেই অশ্লীল অঙ্গভঙ্গিগুলি সে পাবলিকলি তুলে ধরে নাই। আমরা নারী স্বাধীনতা বলতে অশ্লীলতাকে কখনোই মেনে নেব না, কখনোই প্রাধান্য দেব না। আমরা নারী স্বাধীনতা বলতে অশ্লীল শব্দ ব্যবহার করে পাবলিকের সামনে নিজেকে যে অনেক শিক্ষিত প্রমাণ করার চেষ্টা করা এবং সকলের চেয়ে অনেক বেশি সে আর্থিক সচ্ছল বলে নিজেকে সভ্য বলে দাবি করাও সেটাকেও সমর্থন করব না। এবং তার সাবেক স্বামী যাকে সে প্রায় সময়ই কেউ বুড়ো জামাই বললে বা বাপের বয়সী বলে সে লাইভে সরাসরি নিয়ে এসে পাবলিকের সামনে রোমান্স করে দেখাতেন যে, "দেখো, দেখো আমি আমার স্বামী নিয়ে অনেক সুখে আছি।" সেটা খুব ভালো খবর। এবং সাথে, সাথে তিনি যে বার্তাটি দিতেন যে তার স্বামীকে সাদাত নামের যে ব্যক্তি, সেই ব্যক্তিকে সামনে রেখে যেভাবে মেন্টাল টর্চার করতেন সেটা নিয়ে আমার সবসময় একটা ক্ষোভ ছিল। যে এই মহিলা একটা ভদ্রলোককে বিয়ে করেছে, তাকে কেউ কিছু বললেও সেটা কেন তার সামনে উপস্থাপন করা হয়? বা সেই লোকটা কিন্তু কোনো Facebook পেজ, আইডি কোনো কিছুই চালাতেন না। কখনো আমরা দেখি নাই। সেই ভদ্রলোককে দিনের পর দিন মেন্টালি টর্চার করেছে যে, "পাবলিক তোমাকে বুড়া বলে, আমার বাপের বয়সী বলে, তাড়াতাড়ি তুমি মরে যাও। আমি যেন একটা নতুন আ মানে স্বামীর সন্ধান পাই এবং নতুন প্রেমিককে যেন বিয়ে করে সংসার করতে পারি।" সেই সময় আমার মনে হয়েছিল যে তার যে অঙ্গভঙ্গি এবং কাকে যেন সে কি দেখাচ্ছে যে, "আমি তোমার জন্য তৈরি আছি।" এবং সেটাই প্রমাণিত হলো সাদাত সাহেবের মৃত্যুর পর আ আ সে কিন্তু সাথে সাথেই তার পূর্বে নির্ধারণ করা প্রেমিকের সঙ্গে সে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একবার বলেছিল যে, "আমি আর বিয়ে করব না। আমার স্বামীর মৃত্যুতে আমি শোকাহত।" পরবর্তী ৩ মাস না যেতেই কিন্তু সে বিয়ে করে আবার সংসার করে। অনেকটা জামাতের যে মুনাফিকি কায়দা আছে, মুনাফিকি স্টাইল আছে, সেই স্টাইলেই কিন্তু তনির জীবনযাপন এবং কমিটমেন্ট। অনেকের কাছে তনি একটা আইডলের নাম। কারণ তনি অর্থ উপার্জন করতে পারে। সংসারকে দমিয়ে রেখে নিয়ন্ত্রণে রাখতে পারে। পাবলিককে দমন করতে পারে গালাগালি করে। তো এই পাড়াগুলোর জন্য অনেকের কাছে সে খুব আ মানে অনুপ্রেরণার একটা জায়গা। তো এই বিষয়গুলোকে আমি কখনো গুণবাচক হিসেবে দেখব না। তবে একটা নারী হয়ে এইরকম বাধাগ্রস্ত একটি সমাজে, পিছিয়ে পড়া সমাজে যেভাবে আর্থিক উন্নতি করার দরকার সেইটা কিন্তু সে ঠিকভাবেই করছে এবং লড়াই করে এগিয়ে যাচ্ছে। সেটাকে আমি সবসময় স্যালেন্ডার জানাই মানে স্যালেন্ডার জানাই মানে সেলুট করি একজন নারী হিসেবে। একজন নারীকে আমি সেলুট জানাই যে সে এরকম একটি পচনশীল সমাজে দাঁড়িয়েও নিজের অবস্থানকে স্পষ্ট করেছে এবং নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। সেদিক থেকে সাহসী নারী তকমা দেওয়া হয়। সেদিক থেকে তাকে আইডল হিসেবে দেখা হয়। আমার আসলে সব বিষয়ে তো আর একমত হওয়া যায় না। তবে জামাতের নিবন্ধন বাতিল চেয়ে যে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন, এইটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু এখন কেন? আওয়ামী লীগ সরকার যখন ছিল তখনও তো পাবলিক তাকে অনেকভাবে হ্যারাস করত। এবং বেশিরভাগই জামাত শিবিরপন্থী লোকজনই তাকে গালাগাল করত। তাকে আ আ হ্যারাসমেন্ট করত। সে যেটা অভিযোগ করে বিভিন্ন অনলাইন টক শোতে। কারণ সে কিছুদিন রুমিন ফারহানাকে খুব পাম মেরেছিল। বর্তমানে আপনি জানেন যে তার মামলা আ যে একটা ছেলে আছে হলুদ সাংবাদিক নাম। তাকে কিন্তু জেলে ভরেছে। তাকে নিয়ে আমি তার নাম বলতে চাচ্ছি না। বিভিন্নভাবে তার বিভিন্ন কৌশল করে তার ব্যক্তি জীবনের অনেক গোপন তথ্য ফাঁস করে দেওয়ার কারণে তাকে কিন্তু জেলে ভরা হয়। আর তনির জীবনের যে অশ্লীলতা সেইটা কিন্তু বর্তমান সময়ে যখন জামাতের এই ১৮ মাস তাদের উত্থান, তখন কিন্তু সে অশ্লীলতার জায়গায় একটু থেমে গিয়েছিল এবং নিজেকে রাখঢাক করেই লাইভে আসে শাড়ি-টাড়ি পরে একদম ঘোমটা দিয়ে নতুন বউয়ের মতো। তার কিন্তু মানে সময়, সময় সিজনে সে পরিবর্তন দেখায়। তো জামাতের নিবন্ধন বাতিল চেয়েছে সেটাতে আমরা সবাই একমত। মানে সবকিছু বাদ দিয়ে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি তার অনেক দোষ, গুণ, ত্রুটি রয়েছে যেগুলোকে পিছনে ফেলে আমি তার সাথে একমত যে
জামাতের নিবন্ধন আসলেই বাতিল করা উচিত। কারণ তারা সবচেয়ে বেশি নেগলেসি যেটা করে সেটা হচ্ছে নারীর স্বাধীনতাকে কুণ্ঠীভূত কারাগারে, একটা অদৃশ্য কারাগারে আটকে রাখতে চায়। যেমনটি আফগানিস্তানে চলমান প্রক্রিয়ায় রয়েছে এবং বর্তমান সময়ে ধীরে ধীরে একটা তিমি মাছের মতো নারী স্বাধীনতা এবং নারীর অধিকারকে কিন্তু খেয়ে ফেলেছে আফগানিস্তানে। বর্তমান সময়ে নারীদের গায়ে আঘাত করাও বৈধতা দিয়েছে আদালত। চিন্তা করতে পারেন কোন সময়ে দাঁড়িয়ে আছি আমরা? যে সময় নারীরা রাষ্ট্র পরিচালনা করে, অতীতেও করেছে, কিন্তু সেটা খুবই সংখ্যায় কম ছিল। বর্তমান সময়ে নারীরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। সেই সময় পৃথিবীর উন্নয়নের যে জোয়ার, নারীদের জীবনযাপন এবং অধিকারের যে উন্নয়নের জায়গা, সেই জায়গায় আফগানিস্তান কতটা পিছিয়ে আছে। আর সেই পিছিয়ে পড়া জাতির সাথে তাল মিলিয়ে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, আরো যারা ইসলামের নামে বিভিন্ন বহু দল তৈরি করেছে, তারা প্রত্যেকে কিন্তু চায় যে নারীদেরকে কালো বোরখার আড়ালে তাদের যে নারী শক্তি আছে, নারীর যে কর্মক্ষমতা আছে সবকিছুকে ধূলিসাৎ করার জন্য, নারীর মনোবল নষ্ট করার জন্য, নারীদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করার জন্য জামাতপন্থী যাদের দলের পাশে ইসলাম নামটি লেখা থাকে, তারাই মূলত এই কাজগুলো ইসলামের দোহাই দিয়ে করে থাকে। অথচ ইসলামকে ভালো করে জানলে, বুঝলে আপনিও ক্লিয়ার হবেন যে নারীর স্বাধীনতাকে খর্ব করার পক্ষে ইসলাম কখনো দায়ী নয়। এবং ইসলাম কখনো নারী এবং কন্যা শিশুকে ছোট করে দেখেন। ছেলে সন্তান এবং কন্যা সন্তান তাদের পরিমাণ অধিকার দিয়েছে। সেই অধিকারকে নতুন করে জাল হাদিসের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, ধর্মীয় নামের উগ্র গোষ্ঠীগুলো আমাদের থেকে সেগুলো কেড়ে নিতে চায়। নতুন জাল হাদিস তৈরি করে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করতে চায়। সেই সময় আসলে আমাদের সকলের উচিত ছিল আরো অনেক পূর্বেই, আরো বহু পূর্ব থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। যদি এই সময় এসে পড়েছে, তাও সেলুট জানাই যে অন্তত কেউ কথা বলেছে। এবং দেখেন প্রত্যেকটা পত্রিকাতেই কিন্তু হেডলাইন হয়েছে। আর সেটি করেছে নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতেমা তনি, এবং নানাহু ঘটনায় কিন্তু সে আলোচিত, সমালোচিত হয়েছিল। জামাতের নিবন্ধন বাতিল চেয়ে এসেছে। সচেতন নাগরিক সমাজ একটি সংগঠন আছে, যেটি জামাতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী মানে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন তখন অবশ্য চিঠিটা দিয়েছে। গত শুক্রবার এই তথ্যটি আলোচিত হয় এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়। তিনি বলেছেন যে বাংলাদেশের জামাতে ইসলামী আমির শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি বা বিচারপতির কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটা জামাতের ঘোষিত নীতি। তিনি বলেন জামাতের এই অবস্থা সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ সরাসরি লঙ্ঘন আরোপিত অনুযায়ী কোনো দল যদি লিঙ্গ মতবাদ বিরুদ্ধে অবস্থান নেয় তবে এই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। তো আমি এর সাথে সম্পূর্ণ একমত এবং একাগ্রতা প্রকাশ করছি। যেই সমাজে নারীরা পিছিয়ে যাবে, সেই সমাজে নীতি ভেঙে যাবে, অসুস্থ হয়ে যাবে এবং দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। সেই সমাজে কখনো ভালো সুস্থ সন্তান জন্ম নিবে না, সঠিক নাগরিক তৈরি হবে না। তো রুবায়েত ফাতেমা তনি সঠিক সময়ে সঠিক স্থানে ঢিলটি মেরেছে। কারণ 18 মাস আমরা দেখেছি কি পরিমাণ তাদের মানসিক অবস্থান তারা যে প্রকাশ করেছে, এবং তাদের যে সমন্বয়ক গোষ্ঠী সেখানেও কিন্তু বিভিন্ন নারীদেরকে আমরা এগিয়ে আসতে দেখেছি। কিন্তু নেতৃত্ব দেওয়ার সময় বা এই যে জাতীয় নির্বাচনের সময় তাদেরকে আমরা খুঁজেও পাইনি। তারা কোথায় ছিল? তারা কেমন ছিল? তাদের রাজনৈতিকভাবে তাদের অধিকার কি? অনেকেই কিন্তু তাদের থেকে আলাদা হয়ে গেছে নির্বাচনের সময়। শুধুমাত্র তাদের নারীদের প্রতি দৃষ্টিকোণের কারণে, ভঙ্গুর দৃষ্টিকোণের কারণে। তো আসুন আমরা সবাই মিলে একসাথে আওয়াজ তুলি যেন এই বাংলাদেশ বিরোধী রাজাকার শক্তি তারা যেন কোনোভাবে সামনের যে সময় আছে আমাদের সন্তানদের জন্য এই বাংলাদেশটাকে নিরাপদ করতে পারি, তাদের হাত থেকে রক্ষা করতে পারি। এই জালিমদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা আমাদের ভবিষ্যতের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন।